ঘটনাটা 1900-এর দশকের। তখনও দেশ স্বাধীন হয়নি। চারিদিকে অভাব অনটন, মানুষ না খেতে পেয়ে মরে। চারিদিকে শুধুই হাহাকার। গ্রামের প্রায় সবার মুখেই ভূত পেদিনীর বিভিন্ন গল্প পাখা মেলত। কবরস্থান আর শ্মশান রাত বিরতি মারাতো না কেউ। আমি ছোটবেলা থেকে একটু ডান পিটে ছিলাম। ভয়ডর ছিল না বললেই চলে। শ্মশানের পাশের ইটের পাঁজার উপর বসে আড্ডা দিতাম। মোটামুটি সম্পূর্ণ পরিবার ছিল আমাদের। ভাগ্যক্রমে একটা চাকরিও পেয়ে যায় বাড়ি থেকে কিছুটা দূরে, মুকুন্দপুরে, স্কুল মাস্টার। সেকালে রাস্তায় এত গাড়ি ছিল না, লঞ্চ স্টিমার ছিল না, আকাশে বিমান ছিল না, ছিল গরুর গাড়ি। ছুটিতে ট্রেনে করে বাড়ি ফিরতে বড় ঝক্কি পোহাতে হতো। ট্রেনে করে স্টেশনে নেমে ফেরিতে করে নদী পার হতে হতো। তারপর ঘন্টা দুয়েক হেঁটে বাড়ি পৌঁছাতাম। এখন ঈদের ছুটি, তাই বাড়ি ফিরছি। ট্রেন থেকে যখন সাতগাছিয়া স্টেশনে নামলাম তখন রাত 10টা। ট্রেন লেট ছিল। বুঝতে পারলাম আজকে আমার কপালে দুঃখ আছে। গাড়ি টাড়ি কিছুই পাবো না মনে হচ্ছে। এই যে দাদা, আশেপাশে তো কোনো গাড়ি দেখছি না, কিছুই নেই নাকি? নেই বলতে অনেক রাত হয়ে গেছে কিনা, তাই আর কোনো কিছু পাবেন না। আপনি বরঞ্চ আজকের রাতটা এই স্টেশনেই থেকে যান, সকালে যাবেন। আশেপাশের জায়গাটা খুব একটা সুবিধার নয়। কিন্তু স্টেশনে থেকে যেতে আমার মন সায় দিল না, তাই বেরিয়ে পড়লাম। বাইরে কোনো গাড়ি ঘোড়া দেখতে পেলাম না। অগত্যা হাঁটতে শুরু করলাম। ফেরিঘাট পর্যন্ত হেঁটেই যাওয়া যাক। যদি নৌকা পেয়ে যাই তাহলে পার হয়ে যাব। আর ওই পাশে চলে গেলে নিশ্চয়ই শর্টকাট রাস্তায় ভোরের আগেই বাড়ি পৌঁছে যাব। মনের মধ্যে একটা সাহস পেলাম। আর অনেকদিন পর বাড়ি ফিরছি, তাই মনটা বেশ খুশি খুশি লাগছে। কিন্তু সমস্যা হলো, এত রাতে ফেরিঘাটে কি নৌকা পাবো? কিছুক্ষণ হাঁটার পর যখন ফেরিঘাটে পৌঁছালাম, দেখলাম ফেরিঘাট পুরো শূন্য। চারিদিক শুনশান। একটা মানুষও নেই। কোনো নৌকা ডিঙি কিছুই দেখতে পেলাম না। ম্যারম্যারে একটা জ্যোৎস্নার আলোয় চারিদিকে আবছা দেখা যাচ্ছে। হাতের ব্যাগটা মাটিতে রেখে বসে পড়লাম। শরীর বেশ ক্লান্ত, প্রচন্ড জল তেষ্টা পেয়েছে। কিন্তু এই শুনশান নদী চড়ে জল কোথায় পাই? মোটামুটি মিনিট 10 পার হয়ে গেছে। জনমানব শূন্য শুনশান নদী চড়ের মধ্যে আমি একা বসে রয়েছি। ঘুমে চোখ দুটো বুজে আসছে। হঠাৎ কার যেন কান্নার আওয়াজ শুনতে পেলাম। এত রাতে এই শুনশান নদী চড়ে কে কাঁদছে? কান্নায় কষ্টের ছাপ স্পষ্ট, বেশ কষ্ট মাখা কান্না। আমি আশপাশটা একটু খুঁজে দেখলাম, কিন্তু না, কেউ কোথাও নেই। হঠাৎ কিছুটা দূরে কালো একটা অবয়ব দেখতে পেলাম। আমি সেই দিকে এগিয়ে গেলাম। দেখলাম জীর্ণ শীর্ণ একটা লোক তার 2 হাঁটুর মাঝখানে মাথা গুঁজে সমানে কেঁদে চলেছে। আমি তার কাছাকাছি যেতেই সে আমার পায়ে পড়ে গেল। বাবু, আমার খুব বিপদ বাবু, আমাকে একটু সাহায্য করুন। এই ওঠো ওঠো ওঠো, কি 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 হয়েছে তোমার? আমার একমাত্র বোন গলায় ফাঁস নিয়েছে। কেউ ওর লাশ পোড়াতে চাইছে না, পুরুত ঠাকুরও না বলে দিয়েছে। আপনি আমাকে একটু সাহায্য করুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করব।
আমার কাছ থেকে কি সাহায্য চাও বলো। বাবু, আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন। লাশটাকে বস্তায় ঢুকিয়ে নদীতে ফেলে দিতে হবে। মানে কেন? কিছু কাঠখড় জোগাড় করো, চিতা বানিয়ে জ্বালিয়ে দিই। না বাবু, এমনটা করলে ওরা আমাকে এক ঘরে করে দেবে। আমি গরিব মানুষ, কেউ আমাকে আর কাজ দেবে না, না খেতে পেয়ে মরতে হবে। আমার খুব খারাপ লাগলো লোকটার জন্য। আমি তার সাথে চললাম। মাকড়সার জাল পরিপূর্ণ অন্ধকারাচ্ছন্ন একটা ঘর। ঘরের ভিতরে ঢুকতেই একটা বীভৎস কটু গন্ধ আমার নাকে এসে আঘাত করল। একে খিদে জল তেষ্টায় আমার গলা শুকিয়ে গেছে, তার উপর আবার এই বীভৎস গন্ধ। ঘরে ঢুকে দেখলাম মেঝেতে লাশটা রাখা রয়েছে। শতচ্ছিন্ন একটা কাপড় দিয়ে কোনো রকমে ঢেকে রাখা হয়েছে লাশটাকে। বাবু, আপনি একটু বসুন, আমি আরেকবার দেখি বোনটার চিতার জোগাড় করতে পারি কিনা। পুরুত ঠাকুরের পায়ে পড়ি, যদি তাকে রাজি করানো যায়। এই বলে লোকটা চলে গেল। লোকটা চলে যেতেই বেশ ভয় ভয় ঘুরতে লাগলো। একটা কাপড়ে জোড়ানো লাশটার সামনে নিয়ে এই অন্ধকারাচ্ছন্ন ঘরের মধ্যে বসে রয়েছি আমি একা। চারিদিক নিস্তব্ধ, নিঝুম। নিজের হৃৎপিণ্ডের শব্দটাই যেন শুনতে পাচ্ছি। ক্ষুধা তেষ্টা বেশ জানান দিচ্ছে। মনে হচ্ছে জল না পেলে তেষ্টাই বুঝি এখনই মারা যাব। এমন সময় বাড়ির কাছে কোথাও চাপকল টিপার শব্দ পেলাম। কলের মুখ থেকে জল পড়ছে, কি মিষ্টি শব্দ। জলের শব্দে তেষ্টাটা আরো বেড়ে গেল। দরজা ভেজিয়ে সেদিকে এগিয়ে গেলাম। একটা মেয়ে কলতলা। অস্পষ্ট আলোতেই যতদূর বুঝতে পারলাম, লোকটার সাথে মেয়েটার মুখের বেশ কিছু মিল রয়েছে। আত্মীয় স্বজন হবে হয়তো। একটা জিনিস আমি লক্ষ্য করলাম, ঘরে পাওয়ার সেই অদ্ভুত গন্ধটা এখানেও যেন পাচ্ছি। বাবু, জল চাই বুঝি? আমি কিছু বলার আগেই মেয়েটি বলে উঠল, হ্যাঁ। জল খেয়ে ধাতস্থ হলাম। এবারই এসেছেন বুঝি? হ্যাঁ। এ বাড়ির একটা মেয়ে আজ গলায় দড়ি দিয়েছে। খুব কষ্ট ছিল মেয়েটার। নিচু জাত বলে বিয়ে হচ্ছিল না। মেয়েটাকে নিয়ে তার দাদার কত কষ্ট। আজ ভোরে কাঠ কুড়াতে গিয়েছিল। কটা ছেলে মিলে মেয়েটাকে। পুলিশ কেস নেয়নি। মেয়েটা ঘরে ফিরে গলায় দড়ি দিয়েছে। আমি বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিলাম না। আমি সেখান থেকে আবারও ঘরে এসে ঢুকলাম। ছিন্ন বিচ্ছিন্ন সাদা কাপড়ে ঢাকা লাশটার দিকে তাকিয়ে থাকলাম কিছুক্ষণ। একটু পরেই ওর দাদা এসে ঘরে ঢুকলো। কাঁদতে কাঁদতে বলল, বাবু, পারলাম না বাবু, পারলাম না। চলুন, ওর লাশটা জলে ভাসিয়ে দিই। আমার একটা নৌকা আছে, আপনিও তো বুঝি ওই পারে যাবেন, আপনাকেও পার করিয়ে ফিরবো। আমি মৃতদেহটার পায়ের দিকটা ধরলাম। একটা অল্প বয়সী মেয়ের মৃতদেহ যে এতটা ভারী হবে তা তো জানা ছিল না। মৃতদেহটাকে নৌকার উপর রেখে আমি হাঁপাতে লাগলাম। লোকটা তো কোনো ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। হঠাৎ একটা কথা আমার মনের মধ্যে খেলে গেল। আমি তো কিছুক্ষণ আগেই এই ফেরিঘাটে এতক্ষণ বসেছিলাম, তখন তো কোনো নৌকা আমার চোখে পড়েনি। এখন এটা এলো কোথা থেকে কি জানি। বস্তার মুখটা ভালো করে বাঁধলো সে। চোখ মুছতে মুছতে বলল, চলুন। আমি নৌকায় উঠে বসলাম। লম্বা লম্বা দুটো আধবোড়া চালাকাঠ দিয়ে নৌকাটি বাইতে লাগলো সে।
কিছুক্ষণ পার হয়ে গেল। হঠাৎ করে আমার দিকে ফিরে লোকটা বলল, বাবু, আমাকে যে এখন যেতে হবে। আমি একটু অবাক হয়ে বললাম, কি বলছো? এই মাঝ নদীতে কোথায় যাবে তুমি? বাবু, আমার যে আর কিছু বলার নেই, আমি তো গল্প বলতে এসেছিলাম। লোকটার কথাবার্তা কিছুই আমার মাথায় ঢুকছে না। আমি একটু রেগে গিয়ে বললাম, কিসের গল্প? লোকটা বলতে শুরু করলো, বাবু, আপনি কলতলায় যে মেয়েটার সাথে কথা বলছিলেন, সে আমার বোন। ওই গলায় ফাঁস নিয়েছিল। আমি সমাজের পরোয়া না করে খড়কাঠ জোগাড় করে ওর চিতা সাজিয়েছিলাম, তাতে আগুনও দিয়েছিলাম। হঠাৎ পুরুত ঠাকুর লোকজন নিয়ে এসে সেই আগুন নিভিয়ে দিল। বনের রাত পোড়া লাশটা নিয়ে আমি বসেছিলাম ওইখানে। তারপরেই আমাকে এক ঘরে করে দেওয়া হয়, আর তার পরের দিনই আমিও গলায় ফাঁস লাগিয়েছিলাম। বহু বছর ধরে এই রাতে কাউকে না কাউকে গল্প শোনাতে চলে আসি। এখন আমি যাই বাবু, আপনি ভয় পাবেন না কিন্তু। আমি চোখের পলক ফেলতে না ফেলতে দেখলাম নৌকায় আমি একা, কেউ কোথাও নেই। হঠাৎ কানে ভেসে এলো, মনে হলো দূরে কোথাও একটা ছেলে ও একটা মেয়ে একই সুরে কেঁদে চলেছে। হঠাৎ মনে হলো কান্নার শব্দটা যেন জলের নিচে থেকে আসছে। এখন খুবই কষ্ট মেশানো কান্না। কান্নাটা আস্তে আস্তে হাসিতে পরিণত হলো। চিৎকার করে একটা নারী কণ্ঠ হাসছে, অপার্থিব সেই হাসি। না, আর না, আমি আর পারছি না। আমি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম। পরের দিন সকালে যখন জ্ঞান ফিরল, দেখলাম আমি নদীর ওপারের চড়ায় শুয়ে আছি। আমার আশেপাশে বেশ কিছু লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। কি হয়েছে আপনার? নদীর চড়ায় এরকম ভাবে পড়ে আছেন কেন? কোথা থেকে আসছেন আপনি? কোথায় বাড়ি আপনার? আমার আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজনগুলো আমাকে প্রশ্ন করলো, কিন্তু কারো কোনো প্রশ্নই যেন আমার কানে এসে পৌঁছাচ্ছে না। আমার কানে এখনো বেজে চলেছে সেই কণ্ঠটা, বাবু, আমার খুব বিপদ, আমাকে একটু সাহায্য করুন।